বাংলাদেশের জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা তো জনপ্রিয় নেত্রী ছিলেন। দেশের জন্য অনেক কিছু করে গেছেন। এখন হয়তো সামরিক ষড়যন্ত্রের কবলে পড়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। প্রতিকূল পরিবেশ চলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশের মানুষই শেখ হাসিনাকে চাইবে। কি যে একটা ষড়যন্ত্র হয়ে গেল সেটা কিন্তু এখন অনেকেই বুঝতে পারছেন। এই ষড়যন্ত্রটা করা হয়েছে দেশের বাইরে থেকে ইউনূসকে মামলা থেকে মুক্ত করার জন্য। এই কাজে আমেরিকার সিআইএ অনেক টাকা খরচ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটা কিন্তু ভালো লোক না, দেশে সুদের কারবার করতেন। তিনি দুটো গরু কিনে দিতে মহিলাদের 10,000 টাকা দিতেন ঋণ হিসেবে। সেই 10,000 টাকা তিনি সুদে আসলে প্রায় 50,000 তুলতেন। সুদ যদি দিতে না পারত তবে চক্রবৃদ্ধি হারে সুদের উপর আরও সুদ বসিয়ে তিনি গরিব মানুষদের উপর অনেক জুলুম করতেন এককালে। উপায়ন্ত না দেখে মানুষ ইউনূসের সুদ পরিশোধ করতে অন্য জায়গা থেকে আরও ঋণ নিত। এভাবে গরিব মানুষ আরও গরিব হয়ে যেত। মোহাম্মদ ইউনূস গরিব মানুষের কাছ থেকে প্রচুর সুদ নিয়ে অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। সুদের উপর ডাবল সুদ বসিয়ে তিনি মুনাফা করতেন ঠিকই, কিন্তু কোনো ট্যাক্স দিতেন না। এই জন্য সরকার ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা করে। সেই মামলার চূড়ান্ত রায় হওয়ার কথা ছিল 6ই আগস্ট। ডক্টর ইউনূস এই মামলা থেকে রেহাই পেতে নিজের দল নাগরিক শক্তির ছাত্র সংগঠন ছাত্র শক্তির সমন্বয়ক নাহিদ ইসলামকে ব্যবহার করেন। হাইকোর্ট থেকে এর আগেই ইউনূসকে শ্রমিকের অর্থ আত্মসাৎ ও ট্যাক্স ফাঁকির মামলায় 6 মাসের জেল ও 666 কোটি টাকা জরিমানা করা হয়। সেই মামলাটির বিরুদ্ধে আপিল শুনানি হওয়ার কথা ছিল 6ই আগস্ট, কিন্তু রায় যে ইউনূসের বিরুদ্ধে যাবে সেটা ইউনূস জানত। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে আমেরিকাকে চাপ দেয়। সেই চাপের কারণে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়। ডক্টর ইউনূস চাচ্ছিলেন সরকারের উপর আমেরিকাকে দিয়ে চাপ সৃষ্টি করে নিজের বিরুদ্ধে মামলাগুলো তুলে নিতে। এই কাজটি হাসিনা করেননি। উল্টো পদ্মা নদীতে ইউনূসকে চুবাতে বলেছিলেন শেখ হাসিনা। হাসিনার উপর ইউনূস প্রচুর ক্ষেপা। তখন নিজ দলের নাহিদকে দিয়ে তিনি এই ষড়যন্ত্রটি করে ছাত্রদের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে নিজে ক্ষমতায় বসে গেছেন। শেখ হাসিনার অভাব দেশের মানুষ বুঝবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি ভালোই দেখি। প্রতিদিন অনলাইনে বিভিন্ন লেখায় ভিডিওতে যেসব কমেন্ট দেখি তার 50% আওয়ামী লীগের পক্ষে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন এগুলো নিয়ন্ত্রণে ছিল। পুঁজিবাদী দেশে এই পরিস্থিতিতে পুঁজির বিকাশ হয়, আর পুঁজির বিকাশ মানে হলো অর্থনীতির উন্নয়ন। অর্থনীতির উন্নয়ন যে হয়েছে অনেকভাবেই তার প্রকাশ পাওয়া যায়। যেমন ধরুন ঈদের সময় বা যে কোনো কারণে 3-4 দিন ছুটি হলে কক্সবাজারে হোটেলে রুম পাওয়া যেত না। যদি মানুষের হাতে টাকা না থাকতো এবং যদি মানুষ নিরাপদ বোধ না করত তাহলে কখনোই এটা হওয়ার কথা নয়। পুঁজির বিকাশকে আরও সহজ করার জন্য আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধেও তেমন শক্ত পদক্ষেপ নেয়নি। ফলে মানুষের হাতে টাকা এসেছে, টাকা খরচ করার ইচ্ছা এবং সক্ষমতা বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। মফস্বল এবং গ্রামেও দেখবেন মানুষ বাড়িতে এসি লাগিয়েছে, মোটরসাইকেল এবং গাড়ি বিক্রির হার ছিল ঊর্ধ্বমুখী। আওয়ামী লীগের এই উন্নয়নের রাজনীতির কৌশলের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম ধাক্কাই আসবে অর্থনীতিতে। অলরেডি শুরুও হয়ে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে জীবনমানে। লাইফস্টাইল এমন একটা ব্যাপার, উপরে ওঠা খুব সহজ কিন্তু নিচে নামা অতি কঠিন। যে এতদিন এসির বাতাস খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে, ভালো খাবার খেয়ে রুচি বদলিয়ে ফেলেছে, সে হঠাৎ আর্থিক অনটনে পড়লে মনে করবেই আগেই ভালো ছিলাম। ফলে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মানুষের সংখ্যা দ্রুত বাড়বে। আবার ধর্মীয় উগ্রবাদীদের উত্থান হওয়ার লক্ষণও স্পষ্ট। আগে এই গোষ্ঠীর প্রথম শত্রু ছিল আওয়ামী লীগ। এখন যেহেতু তারা নেই, তাই দ্বিতীয় শত্রু হবে মুক্তমনা, প্রগতিশীল বা অন্য ধর্মীয় ভাবধারার লোকেরা।